হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেট কোন জায়গায় যেতে পারে বা কী কী ঘটনাগুলো ঘটতে পারে, এছাড়া এই সপ্তাহের মধ্যে কোন কোন ইভেন্টগুলো রয়েছে যেটা অ্যাকচুয়ালি মার্কেটের ডাইনামিক্স চেঞ্জ করতে পারে, এবং তার সাথে জিওপলিটিক্যালি কিছু ইম্প্যাক্টফুল নিউজ এবং তার এগেনস্টে কিছু শেয়ার যেগুলোতে আপনি ইন্ট্রাডে বেসিসে প্লে করতে পারেন আগামীকালের মার্কেটের জন্য, এবং ফিউচারের যে আউটলুকটা সেই বিষয়গুলো নিয়ে আজকে ডিসকাশন করব। তো সবার আগে আমরা গ্লোবাল মার্কেটটা দেখার চেষ্টা করব। গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মার্কেটই মোটামুটি আপাত দৃষ্টিতে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। এর মধ্যে আমরা যদি ইউএস মার্কেট দেখি, প্রত্যেকটা ইন্ডেক্সই 2%-এর কাছাকাছি বা 2%-এর ওপরে ডাউন রয়েছে, সেটা ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক যাই বলি না কেন। ইউরোপিয়ান মার্কেটের কথা যদি দেখি, সেগুলোও মোটামুটি 1% করে ডাউন হয়েছে ফ্রাইডে। এবং তার সাথে আমরা যদি এশিয়ান মার্কেট দেখি, সেখানে নিকেই, হ্যাংসাই এগুলো প্রত্যেকটাই কিন্তু রীতিমতো ডাউনে রয়েছে। এবং এই ডাউনের রিজন যে গ্লোবাল ক্রুড প্রাইসেস বেড়ে যাওয়া বা বাদবাকি যে সমস্ত ইভেন্টগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেকেই জানি। এরপরে আমরা নিফটি ওপেন ইন্টারেস্ট পার্সপেক্টিভ থেকে যদি দেখি, নিফটির ক্ষেত্রে আজকের ডেটে যে বড় রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে 22,500 থেকে 23,000। এই 22,500 রেঞ্জের মধ্যে আমরা বড় রকমের একটা পুট রাইটিং দেখতে পাচ্ছি, এবং আমরা যদি 23,000-এর রেঞ্জ দেখি সেখানে কিন্তু একটু কল রাইটিং রয়েছে। তো এই রেঞ্জটা আপাত দৃষ্টিতে ইনট্যাক্ট থাকা উচিত। মঙ্গলবার দিন আমাদের এখানে হলিডে আছে, এবং সেই হলিডে মহাবীর জয়ন্তী উপলক্ষে। তো মঙ্গলবার দিন যে হলিডেটা আছে তার জন্য আগামীকাল হচ্ছে নিফটির এক্সপায়ারি। তো আগামীকালের এক্সপায়ারিটাকে ট্রেড করতে হলে প্রথমে দুটো জিনিস দেখে নেওয়া উচিত, যেহেতু গ্লোবাল কিউজ এবং গ্লোবালি যে সমস্ত নিউজগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই মার্কেটের জন্য নেগেটিভ। তাই সেই কারণে আমাদের ভিউটা হচ্ছে ডাউন ট্রেন্ডের দিকে। কিন্তু শুধুমাত্র ভিউতে কাজ হয় না, যেটা দেখতে হবে আপনাকে সেটা হচ্ছে 22,500 এই যে স্ট্রাইক প্রাইসটা, এখানে কি বিন্যাস আসছে বা কি চেঞ্জেস আসছে। যদি আগামীকাল সকালে আমাদের এশিয়ান মার্কেট ডাউন থাকে, ক্রুড অয়েল প্রাইস বাড়তে থাকে, এবং তার সাথে আমরা যদি দেখি যে গ্লোবাল মার্কেটের মধ্যে একটা প্রেশার রয়েছে বিশেষ করে এশিয়ান সেশনে, এবং আমাদের যে কারেন্সি সেটাও ধীরে ধীরে কমছে, এই রকম যদি পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, আমাদের এই যে মার্কেটটা রয়েছে সেটা কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হবে। এবং সেক্ষেত্রে আমাদের 22,500-র কাছে কল রাইটিং যদি হিউজ পরিমাণে অ্যাড হয় তবেই আমরা ডাউন ট্রেন্ডের দিকে যাব। আদারওয়াইজ 22,500 থেকে 23,000 এই যে রেঞ্জটা, এটা কিন্তু একটা বড় এবং ইম্প্যাক্টফুল রেঞ্জ রয়েছে। যদিও আমাদের মার্কেটের জন্য আগামীকালের রেসপেক্টে কিছু পজিটিভ নিউজ রয়েছে, যেটা ইন্ডিয়া স্পেসিফিক, আমি সেই পজিটিভ নিউজগুলো বলবো, এবং গ্লোবালি যে নেগেটিভিটি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এরপরে ডিসকাশন করছি। তো প্রথম কথা হচ্ছে, এই সপ্তাহের যদি আমরা টোটাল ইকোনমিক ডেটাগুলোর দিকে নজর রাখার চেষ্টা করি, প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই টিউসডে মহাবীর জয়ন্তী উপলক্ষে মার্কেট বন্ধ, এবং ফ্রাইডে সেদিন কিন্তু গুড ফ্রাইডে উপলক্ষে মার্কেট বন্ধ। অর্থাৎ এই সপ্তাহে মাত্র 3টে ট্রেডিং সেশন হতে চলেছে ইন্ডিয়ান মার্কেটে। এবং এই 3টে ট্রেডিং সেশনের সাথে সাথে এই সপ্তাহ গ্লোবালি যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের জন্য বেশ বড় একটা ডিসিসিভ মুভ আগামী দিনে কিন্তু হতে চলেছে। সুতরাং এই যে 7 দিন আসছে আমাদের মার্কেটের জন্য, এটা কিন্তু রীতিমতো একটা ভয়ের পরিবেশ, এবং তার সাথে গ্লোবালি যে ক্রুড অয়েল প্রাইস, ন্যাচারাল গ্যাস প্রাইস, এগুলোর প্রত্যেকটার মধ্যে বড় রকম ইম্প্যাক্ট পড়তে চলেছে। কি বিষয়ে কেন ইম্প্যাক্ট পড়তে চলেছে সেগুলো নিয়ে আমি পরে ডিসকাশন করছি। কিন্তু এই ইম্প্যাক্টফুল সিনারিওজের মধ্যে মাত্র ইন্ডিয়ান মার্কেট 3টে দিন এই সপ্তাহে ওপেন থাকবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আপনার কাছে অপরচুনিটিস যথেষ্ট কম, এবং গ্লোবালি যে ভোলাটিলিটি আছে সেটাকে ক্যাপচার করার পরিমাণও অনেক কম, যেহেতু মাত্র 3টে সেশন থাকছে। এরপরে আমরা যদি ম্যাক্রো ইকোনমিক ডেটার দিকে নজর রাখি, তাহলে আমাদের টিউসডে নাগাদ, অর্থাৎ যেদিন ছুটি আছে সেই দিন কিন্তু আমাদের HSBC কম্পোজিট PMI, ম্যানুফ্যাকচারিং PMI এবং সার্ভিস PMI ইন্ডিয়ার রেসপেক্টে রিলিজ করবে, এবং সেম ডেটেই ইউএসএর যে PMI ডেটা আছে সেটাও কিন্তু রিলিজ করতে চলেছে। তো টিউসডে আমরা সন্ধ্যে 6টার পর বা 7টার দিক করে গোল্ড প্রাইসের মধ্যে একটা বড় পরিবর্তন দেখতে পেতে পারি। এনিওয়েজ, এরপরে আমি গ্লোবালি সমস্ত নিউজগুলোর দিকে আসছি। প্রথমেই যে নিউজটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে আমাদের কান্ট্রির জন্য যে পজিটিভ নিউজটা রয়েছে সেটা ফার্স্টে দেখে নিই।
প্রথম কথা হচ্ছে আমরা কিছুদিন যাবত দেখতে পাচ্ছি ক্রুড অয়েল প্রাইস যেভাবে বাড়ছে তাতে করে আমাদের কারেন্সি ধীরে ধীরে ডেপ্রিসিয়েট করছে, এবং এইটার যে অ্যাডভান্টেজ সেটার অ্যাডভান্টেজ নিচ্ছে প্রত্যেকটা ব্যাংক। কিভাবে না, ব্যাংক এখানে নিজেদের যে টাকাটা আছে সেটা দিয়ে যে আমাদের ইউএসডি আইএনআর আছে সেখানে ট্রেড করতে চলে যাচ্ছে, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে ব্যাংক হিউজ পরিমাণে ইউএসডিকে কিন্তু নিজেরা ধরে রাখছে এবং পরবর্তীকালে এটা বিক্রি করে ব্যাংক নিজে একটা প্রফিট বানাবে। এরকম একটা ব্যাংকের মধ্যে টেন্ডেন্সি আরবিআই লক্ষ্য করেছে, যে কারণে আরবিআই যে কাজটা করছে, আরবিআই এই ব্যাংক কতটা পরিমাণ প্রত্যেকটা ব্যাংক ইউএসডি হোল্ড করতে পারে সেই জায়গাটাকে আরবিআই ক্যাপ করে দিয়েছে $100 মিলিয়ন। তো এরপরে কোনো ব্যাংক যদি 200 মিলিয়ন, 300 মিলিয়ন, 400 মিলিয়ন ডলার ইউএসডি হোল্ড করে থাকে তাকে কিন্তু এই ডলারটা বেচতে হবে, এবং সেটা বেচে তাকে আইএনআর নিতে হবে। কারণ আরবিআই এর তরফ থেকে যেহেতু কারেন্সি সিচুয়েশনসটাকে ঠিক রাখার জন্য আরবিআই এই টাইপের একটা পদক্ষেপ নিয়েছে। তো এবং এই পুরো বিষয়টা এফেক্টিভ হবে হচ্ছে 10th এপ্রিলের মধ্যে। তো এই 10th এপ্রিলের মধ্যে প্রত্যেকটা ব্যাংক যদি ইউএসডি বেচে তো সেক্ষেত্রে আমাদের যে কারেন্সি প্রাইস এটা কিন্তু 95 কাছাকাছি ফিক্সড হয়ে যাবে বা স্লাইডলি একটু ডাউন আসতে পারে। আমি ইউএসডি আইএনআর এর কথা বলছি। তো সুতরাং এখন কারেন্সি ফ্ল্যাকচুয়েশনসটাকে আটকানোর জন্য আরবিআই এর এই যে পদক্ষেপ এটা কিন্তু মার্কেটের মধ্যে একটা পজিটিভ নিউজ এনে দেবে বা পজিটিভ একটা দিক এনে দেবে, বিশেষ করে যে সমস্ত কোম্পানিগুলো ইম্পোর্ট করছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই পার্টিকুলার নিউজটা নেগেটিভ হিসাবে কাজ করবে আইটি সেক্টরের জন্য, কারণ তারা এখানে যে আরবিট্রাজ মেথড ইউজ করে বা কারেন্সির যে ডেপ্রিসিয়েশন হয় এটার অ্যাডভান্টেজ কিন্তু অ্যাজ এ এক্সপোর্টার সেটা কিন্তু সম্পূর্ণভাবে পায় আইটি সেক্টর। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আইটির জন্য যত কারেন্সি ডেপ্রিসিয়েট করবে তত ভালো। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আইটির জন্য এই নিউজটা কিন্তু মোটেও পজিটিভ নয়, রাইট? কিন্তু যেগুলো আমাদের ইম্পোর্ট ড্রিভেন যে সমস্ত এরিয়াগুলো রয়েছে তাদের জন্য এই নিউজটা যথেষ্ট ইম্প্যাক্টফুল। ওকে, এবং এটা আমাদের মার্কেটটাকে একটু স্ট্রংও করতে পারে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। সেকেন্ড যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইরান আবার দুবাইয়ের মধ্যে প্রচুর টার্গেটকে হিট করছে এবং ওখানে যুদ্ধ পরিস্থিতি এখনও বেশ ভয়ঙ্করতম জায়গায় যাচ্ছে। একইভাবে দেখতে গেলে ইরাকের মধ্যেও ইরাক কিন্তু নিজের যে পেট্রোলিয়াম প্রোডাকশন সেটা কিন্তু ধীরে ধীরে আরও কমাচ্ছে, রাইট? এর বিহাইন্ডে যে মেইন রিজনটা রয়েছে সেটা হচ্ছে যে যারা হুদিস আছে তারাও এই যুদ্ধে এবারে পার্টিসিপেট করছে, অর্থাৎ ইয়েমেনের তরফ থেকে। এবং সেখানে দেখতে গেলে রেড সি এর মধ্যে দিয়ে এই দুবাইয়ের যে সমস্ত সৌদি আরামকো বা বিভিন্ন যে সমস্ত কোম্পানিরা রয়েছে তারা অ্যাকচুয়ালি তেলটা পাঠানোর একটা চেষ্টা করছিল। যেহেতু হুদিসরা ডাইরেক্টলি এখানে ইনভলভ হচ্ছে তো রেড সি এর মধ্যেও আবার ব্লকেজ তারা করতে চলেছে আগামী দিনে। আর রেড সি এর থ্রুতে 6%-এর কাছাকাছি গ্লোবাল অয়েল বা পেট্রোলিয়াম ওই দিক দিয়ে অ্যাকচুয়ালি এক্সপোর্ট হয়। তো সেই 6%-টা যদি ব্লকেজ করে দেওয়া হয় এবং তার সাথে সাথে রাশিয়াতে যে বিভিন্ন রকম পোর্ট ফেসিলিটিসগুলোর ওপর যে অ্যাটাক এসছে সেই সমস্ত কিছু নিয়ে গ্লোবাল ক্রুড প্রাইস কিন্তু আরও শর্ট আপ হতে পারে বা আরও অনেক দূর যেতে পারে, এবং সেই বিষয়টা যদি হয় সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ততার জায়গায় আনবে গ্লোবাল ক্রুড প্রাইসের দিক থেকে। এবং এই কারণের জন্য অ্যাকচুয়ালি ইউএস প্রচুর পরিমাণে ট্রুপ নামাচ্ছে এবং ইরানের মধ্যে তারা এরপরে মানে দুনিয়ার সব থেকে বেশি বড় পরিমাণ ট্রুপ অর্থাৎ 50,000-এর কাছাকাছি তারা ট্রুপ আনার একটা চেষ্টা করছে। এবং যেই চেষ্টাটার জন্য ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে অলরেডি ইউএসএতে একটা মুভমেন্ট চালু হয়েছে, যে মুভমেন্টটাকে বলা হচ্ছে নো কিং মুভমেন্ট। এবং এক্ষেত্রে মানে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে আমেরিকাতেই বেশ বড় রকমের একটা প্রোটেস্ট অলরেডি শুরু হয়ে গেছে। এবং তিনি এই সমস্ত কিছুর মধ্যেও তিনি যেরকম মেন্টালিটির পারসন সেই অনুযায়ী তিনি আরও অ্যাটাক করার কথা ভাবছেন এবং তার যে পার্টি রয়েছে তারা আরও বেশি পরিমাণ অ্যাটাকের কথা বলছেন। এবং সেই কারণে জাপান থেকে শুরু করে যে সমস্ত জায়গায় ইউএস ট্রুপ প্রচুর পরিমাণে ডিপ্লয় করা হয়েছিল এবং তাদের যে নৌবাহিনী রয়েছে সেগুলো সমস্ত কিছু তারা এবার ইরানের দিকে নিয়ে যাচ্ছে। তো এই সপ্তাহের মধ্যে এই পুরো সিচুয়েশন বা এই যে পুরো সিনারিওটা হতে চলেছে সেই সিনারিওটা কিন্তু একটা ভয়ঙ্করতম জায়গায় যাবে বলে মনে হচ্ছে। এটা আরেকটা রিজনও হতে পারে যে এটা হয়তো এই দুটো গোষ্ঠীর মধ্যে যে কথোপকথন চলছে সেখানে প্রেসার ট্যাকটিক্স বানানোরও একটা ওয়ে হিসাবে দেখা যেতে পারে। যদিও ইরান বলছে ইউএসের মোটামুটি 500-র ওপরের ট্রুপকে তারা অলরেডি মেরে ফেলেছে,
তো সেইগুলো পরবর্তীকালে ইউএস ডিনাই করেছে। এরকম দুই পক্ষের মধ্যেই বিভিন্ন রকমের বাদানুবাদ চলছে এই মুহূর্তে, এবং যুদ্ধ পরিস্থিতি যেরকমভাবে ভয়ানক দিকে যাচ্ছে তাতে গ্লোবাল ক্রুড প্রাইস আরও শর্ট আপ হতে পারে। বাট আমাদের জন্য কারেন্সি ডেপ্রিসিয়েশনটা কিছুটা হয়তো আরবিআই যে পদক্ষেপ নিচ্ছে সেটার জন্য থামিয়ে ফেলবে। এরপরে আসছি আমি আরেকটা ইম্পর্টেন্ট নিউজে, এবং এই নিউজটার জন্য আগামীকাল সকালে আমাদের একটা স্টকের মধ্যে ভালো অপরচুনিটি এলেও আসতে পারে। সেই নিউজটা হচ্ছে যে ইউএইর যে অ্যালুমিনিয়াম প্রোডাকশন রয়েছে, সেই অ্যালুমিনিয়ামের যে বড় এরিয়াটা রয়েছে যেখান থেকে তারা অ্যালুমিনিয়াম এক্সপোর্ট করে বা স্মেল্টিং করে যে কোম্পানি রয়েছে, তার উপরে অ্যাটাক করা হয়েছে এবং এই অ্যালুমিনিয়াম প্রোডাকশনটা অ্যাকচুয়ালি ব্যাহত হচ্ছে। অ্যালুমিনিয়াম প্রোডাকশন যদি ব্যাহত হয় তাহলে গ্লোবালি মেটাল প্রাইসেস বাড়ার একটা বড় রকমের প্রবণতা তৈরি হচ্ছে আগামী দিনের জন্য। এখন এরপরে যদি অ্যালুমিনিয়াম প্রাইস বাড়ে, এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে আমাদের মেটাল এবং মাইনিং যে সমস্ত এরিয়াগুলো রয়েছে, আমাদের যে স্টকগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা আপমুভ পেতে পারি। সেক্ষেত্রে আপনি আগামীকাল সকালে যে শেয়ারটাকে দেখবেন সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যালুমিনিয়াম, ওই শেয়ারটাকে আপনি দেখতে পারেন, বা ন্যাশনাল অ্যালুমিনিয়াম, এই জাতীয় অ্যালুমিনিয়াম ড্রিভেন যে সমস্ত কোম্পানিগুলো আছে সেগুলো এই নিউজটাতে পজিটিভ রিয়্যাক্ট করা উচিত। তো অবশ্যই আপনি আপনার টেকনিক্যাল যে মেথডোলজি আপনি অ্যাপ্লাই করেন সেগুলোকে ইউজ করার চেষ্টা করবেন, এবং মেটাল সেক্টরটার দিকে একটু নজর রাখবেন, বিশেষ করে অ্যালুমিনিয়াম ড্রিভেন যে সমস্ত কোম্পানি রয়েছে সেগুলো। এবং এই যে মেটাল সেক্টরটার মধ্যে যদি অ্যালুমিনিয়াম প্রাইসের মধ্যে হিউজ জাম্প হয় তাহলে এটা কিন্তু আমাদের ডিফেন্স থেকে শুরু করে যে এয়ারক্রাফট এই সমস্তগুলোর কস্টিং বাড়তে চলেছে, এবং এইগুলো যদি হয় তাহলে আমাদের ডিফেন্স থেকে শুরু করে যে অ্যালুমিনিয়াম যে সমস্ত ইন্ডাস্ট্রি ইউজ করে তাদের জন্যও কিন্তু এরপরে নেগেটিভ নিউজ আসতে চলেছে, রাইট? যেহেতু ন্যাশনাল অ্যালুমিনিয়াম বা হিন্দুস্তান অ্যালুমিনিয়াম এরা যেহেতু অ্যালুমিনিয়াম স্মেল্টিং করে, তো সেই দিক থেকে দেখতে গেলে এই কোম্পানিগুলোর জন্য এই শর্টেজটাকে তারা ভালোভাবে এক্সপ্লয়েট করতে পারে যদি তারা চায়, রাইট? তো এই বিষয়টার দিকে আপনার কালকে মার্কেটটাকে ট্রিট করার জন্য, বা কালকে মানে কোনো একটা স্টককে যদি দেখতে হয় মেটাল স্টককে দেখুন, এবং তার সাথে আইটিকে দেখতে পারেন, যেহেতু আমাদের এখানে আরবিআইয়ের এই মানে ইউএসডি আইএনআর এর যে গল্পটা বললাম বা যে স্টোরিটা বললাম সেটা যেহেতু ইমপ্লিমেন্ট হবে, রাইট? তো এই হচ্ছে আগামীকালের ফোকাস থাকবো আমরা মার্কেটে এই সমস্ত এরিয়াগুলোতে, এবং এই এরিয়াগুলো থেকে পয়সা বানানোর ভালো অপরচুনিটি আসতে পারে, প্রোভাইডেড আপনি আপনার রিস্ক টু রিওয়ার্ড মেনটেন করবেন, এবং তার সাথে সাথে যেটা দেখবেন আপনার যেটা টেকনিক্যাল সেটআপ আছে সেটাকেও ইউজ করে ট্রেড করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।